জাজিরাতে প্রচন্ড নদী ভাঙন হলো, এটা আনএক্সপেক্টেড ছিল, কারণ ওইখানে বাঁধ দিয়ে প্রোটেকশন ছিল। তারপরে পদ্মা সেতুর কারণে এবং বড় বড় অবকাঠামোর কারণে নদীগুলো হঠাৎ করে কোন দিক দিয়ে ভাঙবে এটা আমরা কেউ বলতে পারি না। একটা যদি মডেল এলাকা নেই নদী ভাঙনের, একটা যদি মডেল এলাকা নেই বন্যার, সেখানে বসতি কেমন হওয়া উচিত, যেটা সাস্টেইনেবল হবে এবং এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহনশীল হবে, এটা কিন্তু আমরা একটা উদ্যোগ আমাদের সময় গ্রহণ করতে পারব। আপনারা তো ন্যাশনাল হাউজিং অথরিটি, আপনারা বিকেন্দ্রীকরণের অনেক কয়টা মডেল হতে পারে। একটা যেটা হতে পারে যে আপনি পার্টনারশিপে যান, আপনি তো সব কাজ করতে পারবেন না। কৃষি মন্ত্রণালয় কি দেশব্যাপী ধান লাগায়? তা তো লাগায় না। কৃষকেরাই তো ধান লাগিয়ে খাদ্য সমস্যার সমাধান করে। তো আপনাকে দেশব্যাপী ফ্ল্যাট করতে হবে না, আপনি পার্টনারশিপে যান উইথ লোকাল গভর্নমেন্ট, আপনি পার্টনারশিপে যান উইথ ব্যাংকস, আপনি পার্টনারশিপে যান উইথ কর্পোরেশনস, আপনি পার্টনারশিপে যান উইথ এনজিওস। এই যে আমাদের রিহাব আছে, তাদের ব্যবসায়িক মডেলেও তো একটু সিএসআর আনতে হবে। তো সেখানে রিহাবের সাথেও পার্টনারশিপের কথা ভাবেন যে রিহাব কেবলমাত্র ঢাকা শহরেই বাড়ি বানাবে তা না, একটা পার্ট অফ ইনকাম অফ রিহাব মেম্বার্স ওই সিএসআর এর ফর্মে কিন্তু এই দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে আমরা নিয়ে যেতে। সো একটা হচ্ছে যে আমাদের বসতি মানে কি, একটা হচ্ছে গ্রিন বিল্ডিং, একটা হচ্ছে দুর্যোগ সহনশীল বিল্ডিং, আরেকটা হচ্ছে বিকেন্দ্রীকরণ থ্রু পার্টনারশিপ। আমরা একটা বছর এরকম করতে পারি কিনা যে এই বছরে নদী ভাঙনে যারা সবকিছু হারিয়েছে, আপনারা ডিসিদের সাথে সংযোগটা করে তাদের তালিকা নিয়ে দেখেন না যে তাদেরকে তাদের জায়গাতেই কিভাবে পুনর্বাসন করা সম্ভব। বস্তি তো আসলে কোনো বসতি না, আর বস্তিতে কেউ শখ করে তো থাকতেও আসে না, বস্তিতে থাকা তো সম্ভবই না। তো মানে মানুষ নিতান্ত বাধ্য না হয়ে তো বস্তিতে থাকে না। ফলে বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসী না হয়, এই জাতীয় হাউজিং অথরিটির ম্যান্ডেটটা ওইভাবে একটু রিভিজিট করা যায় কিনা, যেখানেই সমস্যাটা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায়, স্বেচ্ছাসেবীদের সহায়তায়, ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই আপনারা পুনর্বাসন করবেন। এবং বিপুল পরিমাণ খাস জমি কিন্তু অব্যবহৃত এবং দখল হয়ে যাচ্ছে। এই অব্যবহৃত এবং দখল করা খাস জমিগুলোতেই আপনারা সেই হাউজিং প্রকল্পগুলো অন্যের মাধ্যমে সম্পাদন করতে পারেন কিনা। এ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন। দেশের মানুষের বসতি যদি একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায় পরবর্তী সরকার এসে, এইটাকেই যদি আমরা আমাদের কর্মকাণ্ডের মূল বিষয় হিসেবে বিবেচনা করি, তবে আমি মনে করি বিকেন্দ্রীকরণের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স দিয়েও কিন্তু অনেক মানুষের আমরা অনেক বড় উপকার করতে পারবো। এবং আমাদের ধর্মে একটা কথা আছে, সাদকায়ে জারিয়া। এটা আমি আমার পানি উন্নয়ন বোর্ডকে বলি যে এই যে গরিব মানুষগুলোর বাসাগুলো ভেঙে যায় আর এইটা আমরা নদী ভাঙনের সময় নানানভাবে প্রোটেক্ট করি, এটাও তো একটা সাদকায়ে জারিয়া হতে পারে। তো ন্যাশনাল হাউজিং অথরিটি যখন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য বাসা করে দেবে, এটাও তো একটা সাদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হতে পারে। আমাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্রে আসলে ওই মানুষগুলোকেই রাখতে হবে এবং এইভাবেই আমাদের যে রুলস অফ বিজনেস সেটাকে মডিফাই করতে হবে। আপনারা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে একটু দেখেন যে আপনারা সত্যি যে মডেলগুলো আছে এগুলোকে স্কেল আপ করার জন্য বন্যাপ্রবণ এলাকাতে, নদী ভাঙন এলাকাতে কিছু করতে চান কিনা। আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে যত রকম সহায়তা দেওয়া প্রয়োজন আমরা সেটা দিতে প্রস্তুত থাকবো। এইসব অঞ্চল দ্রুত ও অপরিকল্পিত শিল্পায়ন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক গুরুতর পরিস্থিতি সৃষ্টি করেছে। শিল্প কারখানার বর্জ্য, দূষণ এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা যেমন প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করছে, একই সঙ্গে ধারাবাহিকভাবে স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবনমানের অবনতি ঘটাচ্ছে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। একসময় পাহাড় ও সবুজে ঘেরা এই শহর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ছিল, কিন্তু বর্তমানে পাহাড় কেটে অপরিকল্পিতভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ও বসতি নির্মাণের ফলে গ্রস্ত হচ্ছে। এর ফলে প্রতি বর্ষায় পাহাড় ধসের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে
যা স্থানীয় মানুষের জীবন ও সম্পদকে